বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 18 এপ্রিল 2026। বাংলাদেশ বার কাউন্সিল আহ, লিখিত পরীক্ষার ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। দেখেন সাজেশনটা একটু ধরেন। প্রথমে যে সাজেশনটা দিয়েছিলাম, এই সাজেশনের দেখেন ইতোমধ্যে আমরা 1 নম্বর প্রশ্নটা পড়েছি। আমরা 1 নম্বর প্রশ্ন ছিল প্লিডিং সংশোধন, এটা পড়েছি। 2 নম্বর প্রশ্ন ছিল সমন, এটা পড়েছি। 3 নম্বর রিভিউ রিভিশন পড়ি নাই। 4 নম্বরটা পড়েছি, আদেশ নয় যে পক্ষগণের উপস্থিতি অনুপস্থিতি, এটা পড়েছি। 5 নম্বর আমরা পড়ি নাই। 6 নম্বর পড়ি নাই, বাট 7 নম্বর পড়ছি, এখতিয়ার ও দেওয়ানি প্রকৃতির মামলা বিস্তারিত পড়ছি। 8 নম্বর পড়ি নাই। 9 পড়ছি। 10 তো গতকালই পড়লাম। 11 পড়ছি। 12 পড়ছি। আবার কি 13 পড়ছি নাকি? এখন আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন। আমি একটু পেজ নাম্বার বলতেছি, ওই জায়গা বের করেন। আহ 44। 8 নম্বর পেজ হচ্ছে 44-এ আছে। পাইছেন? 44 নম্বর পেজ। তো 8 নম্বর পেজের ভাষ্য কি দেখেন, মানে সরি 8 নম্বর প্রশ্ন আসলে কি, এটা একটু যদি দেখি। আহ আর যারা এই যে মিস করছেন, যদি নতুন যারা আমাদের সাথে জয়েন করছেন, তাদের এরকম চিন্তার কোনো কারণ নাই যে আপনারা মিস করছেন। অ্যাকচুয়ালি মিস করেন নাই। ধরেন আপনার জন্য এই কোর্স থেকেই শুরু হয়েছে, আপনি সামনে আবার এই কোর্স যেগুলো মিস করছেন এগুলো সব আবার পাবেন। তো এই জন্য চিন্তার কিছু নাই, এক্সট্রা অর্ডিনারি করারও কিছু দরকার নাই। আমাদের উপর আস্থা রাখেন, এই যে যা পড়ি বারবার এই জিনিসই ভালোভাবে আত্মস্থ করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন 8 নম্বর প্রশ্নে আছে যে কিভাবে ওডি অল্টারাম পার্টেম নীতি, অডি অল্টারাম পার্টেম নীতি, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, বানানটা ভুল আছে, পিআরও সিই হবে, পিআরও সিডি এর প্রসিডিউর 1908-এ প্রতিফলিত হয়েছে। হ্যাঁ, আইনের বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। মানে দারুণ একটা প্রশ্ন। এই প্রশ্ন সম্পর্কে কারো যদি প্রথমে ধারণা না থাকে, তাহলে পরীক্ষার হলে গিয়ে ভাববে যে কি আসছে, সিপিসিতে তো এই জিনিস কখনোই কোনোদিনই পড়িনি। ওডি অল্টারাম পার্টেম এই কথাটার আসলে অর্থ কি? ওডি অল্টারাম পার্টেম তাদের ইসে গেছে কি? আচ্ছা, ওডি অল্টারাম পার্টেম আসলে কি? ন্যাচারাল জাস্টিসের প্রিন্সিপাল আছে, কয়েকটা প্রিন্সিপাল আছে, তার ভিতরে একটা হলো ওডি অল্টারাম পার্টেম। ওডি অল্টারাম পার্টেম অর্থ হলো নো ম্যান শুড বি কনডেমড আনহার্ড। মানে নো ম্যান শুড বি কনডেমড আনহার্ড মানে হলো কাউকে কারণ দর্শানোর সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না। মানে অবশ্যই আপনি তাকে দোষী সাব্যস্ত করবেন, ঠিক আছে, সে এই কাজ করছে, ঠিক আছে, বাট অবশ্যই তাকে শুনানির সুযোগ দিতে হবে। তাকে শুনানির সুযোগ না দিয়ে আপনি যদি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন, তাহলে এটাকে মানে এটা হচ্ছে ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন। তো তাহলে অডি অল্টারাম পার্টেম মানে হচ্ছে, এই যে আমরা একটু পড়ি দেখেন, তারপর ব্যাখ্যা দিই। ন্যাচারাল জাস্টিসের একটি ডক্ট্রিন বা নীতি হলো অডি অল্টারাম পার্টেম, যার অর্থ হলো অন্য পক্ষকে শোনা বা অন্য পক্ষকে শুনানির সুযোগ দেওয়া হোক। স্বাভাবিক ন্যায় বিচারের প্রাথমিক শর্ত হলো মকদ্দমার উভয় পক্ষকে শুনে মকদ্দমা নিষ্পত্তি করতে হবে। শুধুমাত্র এক পক্ষকে শুনে মকদ্দমায় কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া ন্যায় বিচারের পরিপন্থী। এখন আমরা তাও বুঝলাম যে আমরা অপর পক্ষের শুনে কোনো অ্যাকশন নেব, তাহলে এখন প্রশ্ন হলো তাহলে দেওয়ানি কার্যবিধিতে এটি আবার কিভাবে প্রতিফলিত হয়েছে? দেওয়ানি কার্যবিধিতে প্রতিফলিত হয়েছে কিনা এটা জানতে চাইছে। হ্যাঁ, দেওয়ানি কার্যবিধিতে প্রতিফলিত হয়েছে। কিভাবে আমরা বুঝবো? দেওয়ানি মামলা যখন আমি দায়ের করি,
বাদী দায়েরের সাথে সাথে কোনো সিদ্ধান্ত দেয় না, বিবাদীর দেয় কি সমন। বুঝছেন? তাহলে এখানে বিবাদীর একটা শুনানির কি দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়। যখন একতরফা ডিক্রি হয়, যখন মামলা খারিজ হয়, যখন কেউ খারিজ রদের আবেদন করে বা একতরফা ডিক্রি রদের আবেদন করে, আবেদন করার সাথে সাথে রদ করে দেয় না, বরং তাদেরকে নোটিশ দেওয়া হয়। নোটিশ দেওয়ার পরে তাদেরকে শুনানির সুযোগ দেওয়া হয়, আসুক তারপরে রদ করা হবে। বুঝতে পারছেন? ঠিক একইভাবে যখন আপিল করা হয়, আপিলে প্রতিপক্ষকে নোটিশ দেওয়া হয় যে তোমার বিরুদ্ধে আপিল করছে, নোটিশ অনুসারে তুমি অমুক দিন আসো। তার মানে তারা শুনানির কি দিচ্ছে, সুযোগ দিচ্ছে। এরকম দেওয়ানি কার্যবিধির বহু জায়গায় আপনার যখন কেউ কোনো আবেদন করে, প্রতিপক্ষরে কখনো সমন দেয়, কখনো নোটিশ দেয়, মানে তাকে এখানে শুনানির সুযোগ দেওয়া হচ্ছে, তাকে শুনানি সুযোগ ব্যতি রেখে কোনো সিদ্ধান্ত কিন্তু দেওয়া হয় না। তাই এই বিধিগুলো এইভাবে একটু দিয়ে তারপরে বলতে হবে যে আলোচনার পরিশেষে বলা যায় যে যেহেতু উপরোক্ত বিধানাবলীতে প্রতিপক্ষকে শুনানির সুযোগ দেওয়া হয়েছে, তাই বলা যায় যে দেওয়ানি কার্যবিধিতে অডি অল্টারাম পার্টেম নীতিটি প্রতিফলিত হয়েছে। এই যে যেরকম দেখেন, দেওয়ানি কার্যবিধিতে নিম্নলিখিত ক্ষেত্রে অডি অল্টারাম পার্টেম নীতিটি প্রতিফলিত হয়েছে। কি কি দেখেন? বিবাদীর প্রতি সমন 27 ধারা এবং কত আদেশ, 5 আদেশ। তারপরে মামলা খারিজ আদেশ রদের ক্ষেত্রে অপর বিবাদীকে নোটিশ। যখন কেউ খারিজ রদের আবেদন করছে তখন অবশ্যই অপর বিবাদীর নোটিশ দিছে। 9 আদেশের কত বিধি, 9 বিধি। একতরফা ডিগ্রি রদের ক্ষেত্রে বিরুদ্ধ পক্ষ বা বিবাদীকে নোটিশ। 9 আদেশের কত বিধি, 14 বিধি। দেখছেন, মানে নোটিশ দিচ্ছে। নোটিশ দেওয়া মানে কি, অপরজনকে কারণ দর্শানোর সুযোগ দেওয়া। পক্ষগণের আবেদনের ভিত্তিতে মকদ্দমা স্থানান্তরের ক্ষেত্রে অপর পক্ষকে নোটিশ। ওই যে আপনি যে 22 ধারা এবং 24 ধারা যে মামলা স্থানান্তরের আবেদন করেন, সেক্ষেত্রেও অপর পক্ষকে নোটিশ দেওয়া হয়। রায়ের পূর্বে আটক অগ্রকর ক্ষেত্রে বিবাদীকে নোটিশ, এটা আমরা খুব দ্রুতই পড়বো, আজকেও পড়তে পারি। 38 আদেশের 1 থেকে 5 এই জায়গায় নোটিশ দেওয়া হয়। অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রেও নোটিশ দেওয়া হয় 39 আদেশের 5 ক বিধি। আর সরকারের বিরুদ্ধে মকদ্দমা দায়েরের ক্ষেত্রে সরকারেরও নোটিশ দেওয়া হয় কত ধারা, 79 ধারা। এই 79 ধারা না, এটা হবে 80 ধারা। কাটেন, 80 ধারা লেখেন, 79 ধারা কেটে 80 ধারা লেখেন। আচ্ছা, লিখছেন? এখন একজন প্রশ্ন করছেন যে স্যার এগুলা কি এইভাবে লিখতে হবে নাকি ব্যাখ্যা দিতে হবে? ব্যাখ্যা দিতে হবে কিনা এটা নির্ভর করে প্রশ্নের মার্ক কত, সময় কত, মার্ক কত। অবশ্যই যদি 5-6 হয় তাহলে শুধু এইটুক লিখলে হবে না, এই লাইনটারেই আপনি একটু 2-4 লাইন বানাই দিবেন যে বিবাদী প্রতি সমন। আপনি সমন সম্পর্কে যা জানেন যে সমন মামলা করার সাথে সাথে 5 কার্যদিবসের মধ্যে সমন ইস্যু করা হয়, এরপর বিবাদী বরাবর সমন পৌঁছানো হয় কত দিনের মধ্যে, 30 দিনের মধ্যে। তাহলে অবশ্যই মূল মামলায় বিবাদীরে শুনেই তারপরে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়। তাই এখানে উপরোক্ত নীতিটি প্রতিফলিত হয়েছে। শেষ। মামলা খারিজ রদের ক্ষেত্রে বিবাদীকে নোটিশ। মামলা খারিজ হয় বাদীর অনুপস্থিতিতে, খারিজ হয় এত এত বিধিতে। খারিজ রদের আবেদন করা যায় এত বিধিতে, এত বিধিতে খারিজ রদের আবেদন করলে বিবাদীরও নোটিশ দেওয়া হয়। তার মানে বিবাদীর শুনানির সুযোগ দেওয়া হয়। অর্থাৎ উপরোক্ত নীতিটি এখানেও প্রতিফলিত হয়েছে। বুঝছেন? একতরফা ডিক্রি রদের ক্ষেত্রে বিরুদ্ধ পক্ষ বা বাদীকে নোটিশ। একতরফা ডিক্রি দেওয়া হয় 9 আদেশের 6 বিধিতে। একটু বললেন একতরফা ডিক্রি দিলে প্রতিকার আছে এই কখন আপিল করা যায়, কখন এই করা যায়। তবে যাই করক না করা হোক না কেন অবশ্যই প্রতিপক্ষের নোটিশ দিয়ে তারপরে করে। তাহলে এখানেও ওই নীতিটি প্রতিফলিত হয়েছে। বুঝছেন? এরকম যদি প্রশ্নের মার্ক কম থাকে তাহলে ব্যাখ্যা করার প্রয়োজন নাই, বাট যদি মার্ক কম থাকে, বেশি থাকে, তাহলে ব্যাখ্যা যে আপনার মুখস্থ করতে হবে তা না, এই লাইনটাই কি করতে হবে, একটু বড় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, 1-2 মার্ক আসে না, মিনিমাম 3-4-5 এগুলো আসলে একটু বড় করে দিবেন, 2-4 কথা বলে দিয়ে। আচ্ছা দেখেন, তো উপরোক্ত ক্ষেত্রসমূহ ছাড়াও লাস্টে দেখেন, উপরোক্ত ক্ষেত্রসমূহ ছাড়াও দেওয়ানি কার্যবিধি 1908 অন্যান্য অনেক বিধানেও পক্ষগণের শুনানির বিষয়ে আলোচনা করা হয়েছে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে দেওয়ানি কার্যবিধি 1908 অডি অল্টারাম পার্টেম নীতিটি যথাযথভাবে প্রতিফলিত হয়েছে। বুঝছেন? তাহলে অডি অল্টারাম পার্টেম মানে কি? আরিফ সাহেব নেন, এটি নেন, বলেন অডি অল্টারাম পার্টেম মানে কি? স্যার, এর জাস্টিস, ন্যাচারাল জাস্টিস, এইগুলো হলো স্যার। ন্যাচারাল জাস্টিস হলো কোন আদালতের জাস্টিস? স্যার, কোন আদালতে? সুপ্রিম কোর্ট না হাইকোর্ট?
ন্যাচারাল জাস্টিস তো স্যার, ন্যাচারাল জাস্টিস মানে তো ন্যাচারাল মানে প্রকৃতি। হ্যাঁ, বলেন। স্যার হ্যাঁ, বলেন। এ- এই 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 যে কি যে এই অডিও অল্টারনেটিভ পার্টেম যে নীতিটি স্যার, অডিও কো? অডি হ্যাঁ, স্যার এই নীতিটি আমি যেটা বুঝছি স্যার আমার ভাষায় বলবো হ্যাঁ, আপনার ভাষায় আমি জিজ্ঞেস করছি, আমার ভাষা দিয়ে কাজ নাই। স্যার, আমার ভাষায় যেটা আমি বুঝি স্যার, এই 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 যে যে নীতি অল্টারনেটিভ পার্টেম, যার অর্থ এটা বোঝাচ্ছে যে এগুলো স্যার ওই জাস্টিস অর্থাৎ ওই অফিসিয়াল যে কার্যক্রম স্যার, এই কার্যক্রম নীতিটাই বোঝায় এটা, কিন্তু স্যার আমাদের 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 আমরা মানে অফিস আদালত যে কার্যক্রমগুলো ই করে স্যার, প্রয়োগ করে, এই প্রয়োগের যে ইগুলো আছে, এইগুলো আমাদের এই হোসেন মোল্লারে দেন, হোসেন মোল্লারে দেন, বলেন। স্যার অল্টার নীতি এর অর্থ হলো এক পক্ষের কথা শুনে বিচার করা এবং তাকে এক পক্ষের কথা শুনে বিচার করা যাবে না, এই এক পক্ষের কথা শুনে বিচার করা অপর পক্ষের যাবে না, দিতে হবে, অন্য পক্ষের কথাও শুনতে হবে, শুনতে হবে, অন্য পক্ষের কথা শুনে হলো বিচারের সুযোগ দিতে হবে আর কি। সুযোগ দেবে। ধন্যবাদ। দুনিয়ার কোথাও এক পক্ষরে শুনে কখনো যদি সিদ্ধান্ত দেন তাহলে এই বিচারটা সঠিক হবে না। বুঝতে পারছেন? জি এই যে সাম্প্রতিক সময় দেখছেন আপনি যে মাজদার হোসেন নাম আমরা সবাই শুনে আসতেছি, জি। বিচার বিভাগ পৃথিবীকরণ। মাজদার হোসেনের বিরুদ্ধে অ্যাকশন দিছে যে উনি 1.25 কোটি টাকা বা 1.5 কোটি টাকা উনি মক্কেলের টাকা আত্মসাৎ করছে এবং বার কাউন্সিলের নোটিশে লেখা উনি স্বীকারও করছে, স্বীকারও কইরা উনি ওনার অ্যাডভোকেটশিপ লাইসেন্স স্থগিত রাখছে এবং কারণ দর্শানো নোটিশ দিছে। বাট আমরা যখন বাংলাদেশ বার কাউন্সিল লিগাল প্র্যাকটিশনার্স এন্ড ওই যে যেটা আমরা পড়বো অর্ডার এন্ড রুলস, ওখানে তখন আমরা দেখবো যে একটা অন্তর্বর্তীকালীন আদেশ বাংলাদেশ বার কাউন্সিল তখনই দিতে পারে যখন একটা ট্রাইব্যুনালে ওই জিনিসটা যায়। যখন ট্রাইব্যুনালই গঠন করেন নাই, ট্রাইব্যুনালেই মামলা যায় নাই, শুধু বার কাউন্সিল এই ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা ওনার নাই, কিন্তু উনি এই ধরনের আদেশ শুধু বার কাউন্সিলই দিয়েছে, ট্রাইব্যুনাল দেয় নাই। মানে ব্যাপারটা হলো এরকম যে আপনি একটা ফৌজদারি মামলা বা ফৌজদারি মামলা করছেন, করার পরে সেরেস্তাদার ওইটা একসেপ্ট করেই আদেশ দিয়ে দিছে, সেরেস্তাদার একসেপ্ট করে আদেশ দিয়ে দিছে, কিন্তু সেরেস্তাদারের কি আদেশ দেওয়ার ক্ষমতা আছে? আদেশ দেবে কে? আদালত। সে আদালত পর্যন্ত তো যায় নাই, তার আগেই উন্দাতার স্থগিত করে দিছে। তার মানে এই জায়গায় মাজদার হোসেনের শুনানির কোনো সুযোগ দেয় নাই। ওই যে যদি বলেন যে স্যার শুনানির সুযোগ তো ওই যে কারণ দর্শানোর সুযোগ দিছে, কারণ কারণ দর্শানোর সুযোগ দিছে, তাহলে তো শুনানির করার পরে নাইলে ওনারে কি করা হতো? স্থগিত করা হতো। তো এই হলো কাহিনী। মানে আপনি যখন কাউকে, এটা জাস্ট আমি একটু উদাহরণ দিলাম, যে কোনো মামলায় ধরেন ফৌজদারি মামলা হলেও সমন দেয় বা ওয়ারেন্ট দেয়, দেওয়ানি মামলা হলে সমন দেয়, এগুলোর অর্থ কি? যাতে অপর পক্ষরে অবশ্যই কি শুনতে হবে। এই হলো কথা। তো আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো 8 নাম্বার প্রশ্ন নিয়ে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে দয়া করে প্রশ্ন করতে পারেন, আর না হলে আমরা সামনে আসতেছি। ওটা তো যে খুব ফাইন দেওয়া দিল সাথে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর দেখি বাদ হয়ে যায় কিনা, ওটা তো বাদ হয়ে যায়। কাম হয়েছে আজকে আরেক মাস হয়ে গেছে, কালকে কইছে যে এই দেখি আপনারা ই করেন, ওই যে মাইক্রোফোনটা দেন দি, এই একটু জিজ্ঞেস করি সেট অফ কাকে বলে? সেট অফ অনলাইনে একজন বলেন সেট অফ কাকে বলে? অনলাইনে ভাই বোনেরা একজন সেট অফ বলে। সেটা পড়াই নেই তো, কালকে সেটা পড়াই নেই, কালকে পড়াইছে হলো এর আগের দিন পড়াইছে পারস্পরিক দায় শোধ। এই অনলাইনে যারা আছেন হ্যালো শুনছেন আপনারা? স্যার। হ্যাঁ বলেন। আর আমাদের সহিত আর বলেন তখন বলেন বলেন। বাদী যখন অর্থের মামলা দায়ের করে, তখন বাদীর যে অর্থ নিয়ে মামলা করে বিবাদী ওই একই বিবাদী যখন আবার ওইটার বিরুদ্ধে যখন জবাব দেয় স্যার, ওই হ্যাঁ, অর্থের পরিমাণ হয় সমান হবে বা কম হবে, তাইলে সেটাকে সেটা বলে স্যার। সেটারে সেট অফ বলে। সেট অফের জি আবেদন স্যার। কখন করে বলেন?
সেট আপের আবেদন হুম সেট অফের আবেদন কখন করে? তপন দ্রুত বলেন, অন্য কেউ পারলে স্যার বলেন। স্যার ওই যে অর্থের মামলায় যখন জব বিবাদী যখন আবেদন স্যার আবেদন বা জবাব দাখিল করে তখন। জবাব দাখিল করে তখন। আর কাউন্টার ক্লেম কাকে বলে তপন? কাউন্টার ক্লেম স্যার যখন ওই যে বাদীর অর্থের পরিমাণ থেকে বিবাদীর অর্থের পরিমাণ বেশি হয়। ধরেন স্যার বাদী 5 লাখ টাকা নিয়ে বাদীর মামলা অর্থ করলো, থেকে বিবাদীর অর্থ বেশি হলে সেটারে বলে কাউন্টার ক্লেম। কাউন্টার ক্লেম স্যার। ধন্যবাদ। এবার জি স্যার। আমাদের অফলাইনে যারা আছেন তাদের মধ্যে জিজ্ঞাসা করি যে অ্যাডজনমেন্ট সময়ের আবেদনকে কয় ভাগে ভাগ করা যায়? গতকালকে দিছি আপনারে। সময়ের আবেদনকে হোসেন মোল্লা বলেন কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। 2 ভাগ। কি কি বলেন? এই আপনার চূড়ান্ত শুনানির পূর্বে পূর্বে হ্যাঁ, আর চূড়ান্ত শুনানির পর্যায়ে। চূড়ান্ত শুনানির পূর্বে কয়বার করে? চূড়ান্ত শুনানির পূর্বে সর্বমোট যে বাদী বিবাদী মিলে 14 বার। খরচ সহ 4 14 বার। ব্যাখ্যা দেন। এই কি করেন? চূড়ান্ত শুনানির পূর্বে খরচ সহ বাদী খরচ সহ বাদী 4 বার বিবাদী 4 বার। সারা খরচ ছাড়া হলো বাদী 4 বার বিবাদী 4 বার, এই হলো 8 বার। আর খরচ সহ বাদী 4 বার বিবাদী বাদী 3 বার। বিবাদী 3 বার। খরচ হলো 3 বার। 6 বার, এই হলো 14 বার। আর চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ ছাড়া একবারও না, আর খরচ সহ বাদী 3 বার বিবাদী 3 বার, এই হলো 6 বার পর্যায়ে। এই এখন এই পর্যায়ে। খরচটা কত বলেন? এই খরচটা হলো এই সর্বনিম্ন 200 টাকা এবং সর্বোচ্চ 1000 টাকা। সর্বনিম্ন 200, সর্বোচ্চ 1000। 1000 টাকা। ধন্যবাদ। যদি কেউ খরচ না দেয় তাহলে মামলা তাহলে মামলা কি হবে? খারিজ হবে। বাদী হইলে খারিজ হবে, আর বিবাদী হইলে বিবাদী হলে একতরফা ডিগ্রি হবে, একতরফা একতরফা নিষ্পত্তি। নিষ্পত্তি হবে আর কি। নিষ্পত্তি। একতরফা নিষ্পত্তির বিরুদ্ধে প্রতিকার কি? একতরফা নিষ্পত্তির বিরুদ্ধে বাদী পুনরায় একতরফা নিষ্পত্তির বিরুদ্ধে হলো মামলা পুনরুজ্জীবিত করতে পারবে আর কি। মামলা পুনরুজ্জীবিত করে আবেদন। খারিজ আর একতরফা নিষ্পত্তি দুইটার বিরুদ্ধে প্রতিকার কিন্তু একই। জি। মামলা পুনরুজ্জীবিত করার আবেদন। এই আবেদন। পুনরুজ্জীবিত করার আবেদন কোথায় করতে হবে? পুনরুজ্জীবিত করে আবেদন ওই যে যেখানে মামলা খারিজ হয়েছে, যে আদালতে মামলা খারিজ হয়েছে সেই আদালতে 2000 টাকা 2000 টাকা খরচ দিয়া এই নতুন করে আবেদন করা যাবে। প্রসিডিংসের আবেদন করতে পারে এবং এটা মঞ্জুর করতে বাধ্য। সো যদি এই জিনিসটা লিখে তারপরে বলে দেবেন, আলোচনার পরিশেষে বলা যায় যে adjournment is not a matter of course even when both parties want it। মানে মুলতবি কোনো কাঙ্ক্ষিত বিষয় নয়, যদি উভয় পক্ষ একসাথে চায়ও তবুও আদালত এটা দিবে না। যদি আইনে বিধান থাকে তাইলে দিবে, নাইলে দিবে। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আলোচনা করব 59 নম্বর পেজ বের করেন, 14 নম্বর প্রশ্ন। 59 পেজ নাম্বার 59 পাইছেন? রায়ের পূর্বে ক্রোক, অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট বলতে কি বুঝেন? কোন কোন ক্ষেত্রে রায়ের পূর্বে ক্রোক করা হয়? রায়ের পূর্বে ক্রোক ও রায়ের পূর্বে আটকের মধ্যে পার্থক্য কি আলোচনা করুন। আগে বুঝতে হবে ক্রোক কি। ক্রোক বিষয়টা কি? ক্রোকের ইংরেজি হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট ক্রোক হলো কোন সম্পত্তি আদালতের হেফাজতে নিয়ে যাওয়া। কোন ব্যক্তির সম্পত্তি আদালতের হেফাজতে নিয়ে যাওয়া মানে হলো সেই সম্পত্তি কি করা হয়েছে? ক্রোক করা হয়েছে। বুঝতে পারছেন? ক্রোক মানে হলো কোন সম্পত্তি আদালতের হেফাজতে নিয়ে যাওয়া। এই ক্রোকের ইংরেজি কি? অ্যাটাচমেন্ট। আর গ্রেফতারের ইংরেজি কি বলেন? অ্যারেস্ট। এখন একটা দেওয়ানি মামলায়, আগে বই পড়েন পরে আগে আমার কথা শুনেন। একটা দেওয়ানি মামলায় কোন সম্পত্তি ক্রোক করে বা কাউরে গ্রেফতার করে সাধারণ নিয়ম হলো যখন ডিক্রি হয়ে গেছে।
ডিক্রি হয়ে গেলে বোঝা গেল যে ডিক্রি কার পক্ষে হয়েছে আর কার বিপক্ষে হয়েছে। তখন যার বিপক্ষে হয়েছে তার সম্পত্তি ক্রোক করবে, নাহলে তারা গ্রেফতার করবে। ধরেন আমি ছোট্ট একটা উদাহরণ দেই। ধরেন বাদী মামলা করছে, বিবাদীর কাছে 10 লাখ টাকা পাই। এখন বাদী ডিক্রি পাইছে, বাদীর পক্ষে আদালত ডিক্রি দিছে। এখন ডিক্রি দেওয়ার সাথে সাথে কি সে 10 লাখ টাকা বিবাদী তাকে দিয়ে দিবে? না, বরং তাকে জারি মামলা দায়ের করতে হয়। জারি মামলা করলে তখন ওই দায়ীকে ডাকবে যে এই তুমি 10 লাখ টাকা দাও। সে যদি বলে যে আমার তো 10 লাখ টাকা দেওয়ার সামর্থ্য নাই, তখন দেখবে যে তার কোনো সয় সম্পত্তি আছে কিনা। সয় সম্পত্তি থাকলে তার সম্পত্তি ক্রোক করবে, ক্রোক করে বিক্রি করে ওরে দিয়ে দিবে। আর যদি দেখে সয় সম্পত্তিও নাই, কিছু নাই, তখন তারা কি করবে? গ্রেফতার করবে। বুঝছেন? তাহলে ক্রোক এবং আটক এই দুইটা প্রশ্ন উঠে কখন? যখন কোনো মামলা নিষ্পত্তি হয়ে যায়। আর অ্যাকচুয়ালি এই জিনিসগুলো করে হলো রায়ের পরে। রায়ের পরে, রায়ের পরে মানে হলো যখন বোঝা গেছে যে কে মানে কে টাকা পয়সা বা কে ডিগ্রি পেয়েছে আর কার বিরুদ্ধে পেয়েছে। তাহলে রায়ের পরে করলে ঠিক আছে, ক্রোক আর আটক। কিন্তু রায়ের আগে ক্রোক, এই যে আমরা যেটা পড়তেছি এটা হলো রায়ের পূর্বে, মানে রায় এখনো হয় নাই। রায় যখন হয় নাই তাহলে তো বাদীও যেতে নাই, বিবাদীও হারে নাই। হারছে কি? তাহলে এখন কেন কারো সম্পত্তি ক্রোক করা হবে বা কাউকে গ্রেফতার করা হবে? প্রশ্ন হলো, রায়ের পরে হলে একটা যৌক্তিকতা আছে, কিন্তু রায়ের পূর্বে হলে তো এখনো মামলায় কোনো ফলাফল আসে নাই। তাহলে আমরা যেটা পড়তেছি এটা হলো রায়ের পূর্বে। কারণ রায়ের পূর্বে ক্রোক কেন করে আমি একটু আপনাদের এইভাবে বলি, ক্রোক বা আটক কেন করে। ধরেন বাদী মামলা করছে, বাদী মামলা করার পরে, অর্থের মামলা হতে পারে, যে কোনো মামলা হতে পারে, মামলা করার পরে এখন বাদী বুঝতে পারতেছে যে বিবাদীর ভাব ভালো না, বিবাদী মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় সে যে কোনো জায়গায় পালিয়ে যেতে পারে বা তার সয় সম্পত্তি বিক্রি করে দিছে বা দেওয়ার উদ্যোগ নিছে। বিবাদী ভাবতেছে যে আমি তো এই মামলায় হারবই, হারলে তো আমার সম্পত্তি ক্রোক টোক করে সব নিয়ে যাবে না, তার চেয়ে হারার আগে আমি সবকিছু স্থানান্তর করে ফেলি বা আমি পালাই যাই, যাতে হারলে আমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে না পারে। যখন বাদী মামলা চলমান থাকা অবস্থায় এই বিষয়টা সে অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে, তখন বাদী কখনো আবেদন করবে রায় পূর্বে ক্রোকের, আর কখনো আবেদন করবে বিবাদীকে রায় পূর্বে গ্রেফতার বা আটকের। তো এর মধ্যে মনে রাখতে হবে যে ক্রোক করে হচ্ছে সম্পত্তি, প্রপার্টি, ওয়েদার মুভেবল অর ইমুভেবল প্রপার্টি, মানে স্থাবর হোক বা অস্থাবর হোক। আর আটক বা অ্যারেস্ট করে হচ্ছে কাকে? ব্যক্তিকে, বিবাদীকে। বুঝছেন? পর্ব পরে আমি আগে আপনাদের মাথায় সাজাই দিই, তাহলে আমরা পড়লে বুঝতে পারবো। এখন কি আছে ভাই? ঘোরাই? হ্যাঁ, মাজা ব্যথা রে, চাটা খাবেন নাকি? দেখ, আপনারা যে ত্যাগ করতেছেন, ত্যাগ বলতে বোঝাচ্ছি যে এই ধরেন আপনার মাথায় সমস্যা, আপনি এই যে খানলো একাডেমিতে 5 তলার উপরে পড়তে আসছেন। আমাদের বিমল সাহেবের 3টে রিং পরে হার্টে, 60+, তার মানে সরকারি চাকরি হতে অবসর গ্রহণের পরে এই জায়গা রেগুলার করতে আসে। তার হার্টে 3টে রিং পরানো, বয়স 60 এবং সেই জায়গায় রেগুলার আসে এবং সবচেয়ে পরিপাটি হয়ে আসে। পরিপাটি মানে হলো আমাদের মধ্যে সবচেয়ে ইয়াং ম্যান সে। তাহলে এখন তার তো জীবনে ছাড়া পাওয়ার কোনো কিছু নাই, সে তো স্বয়ং সরকারি ভালো সরকারি কর্মকর্তা ছিলেন, সেটেলমেন্ট অফিসার, অবসরে গেছে। এখন সে বাসায় থাকার কথা, কিন্তু তার যে জ্ঞান পিপাসা, এই যে মানে তার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল হলো ইয়ার হবে, হতে পারে নাই, এখন সে চেষ্টা করতেছে। তাহলে এটা তো অনেক বড় ব্যাপার, যে জায়গায় আমরা আমাদের ইয়াং এজেই পড়ালেখা করি নাই, আর সেই জায়গায় উনি এই বয়সে এই জায়গায় আসতেছে। আপনার এই যে মাথায় ব্যথা, আপনি আসতেছেন, এই সলিমুল্লাহরে কতজন ফোন দিচ্ছে, তাই রাইখে এই জায়গায় ক্লাসে আসছে। তো এই কি ত্যাগ কি কম ত্যাগ? আচ্ছা দেখেন, তাহলে এখন আমরা চলে আসি রায়ের পূর্বে। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হলো রায়ের পূর্বে আটক। শুনেন, রায়ের পূর্বে আটক সম্পর্কে আলোচনা করছে। কেউ কিছু লেখেন না, কেউ কিছু করেন না, খালি আমার কথা শুনেন। আমরা লেখবো টাকবো পরে, আগের কথাগুলো শুনেন। এই শুনেন, রায়ের পূর্বে আটক সম্পর্কে আলোচনা করছে 38 আদেশের 1 থেকে 4, আর রায়ের পূর্বে ক্রোক সম্পর্কে আলোচনা করছে 38 আদেশের 5 থেকে 13। 5 থেকে 13 মানে 38 আদেশের 2টা ভাগ। রায়ের পূর্বে আটক বলছে 38 আদেশের 1 থেকে 4,
আর রায়ের পূর্বে প্রয়োগ বলছে 38-5 থেকে 13 বিধি। এখন বিধি টিধিতে আমার দরকার নাই, আগে শুনি যে রায়ের পূর্বে আটক কখন করে। প্রথম কথা, রায়ের পূর্বে বিবাদীকে আটক করা যায় শুধু অর্থের মামলায়, মানি ছুটোতে হবে। বাদী একটা কি মামলা করছে? অর্থের মামলা। এবং এই মামলায় বিবাদী মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় বিবাদী নিজে পালাই চলে গেছে, পলায়ন করেছে বা পলায়নের উদ্যোগ নিয়েছে। কি কি বলেন? বিবাদী পালাই চলে গেছে অথবা মাত্র কি পলায়ন উদ্যোগ নিয়েছে। এছাড়া তার যে সয় সম্পত্তি আছে হস্তান্তর করে ফেলছে, উদ্যোগ নেয় নাই কিন্তু হস্তান্তর অলরেডি কি করে ফেলছে। এখন হস্তান্তর শব্দের অর্থ হলো দান হতে পারে, বিক্রি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এই তিনটা ক্ষেত্রে যদি বাদী বুঝতে পারে যে অর্থের মামলায় বিবাদী হেরে যাওয়ার আশঙ্কায় পালাই চলে গেছে বা পালানোর উদ্যোগ নিছে অথবা তার সহায় সম্পত্তি হস্তান্তর অলরেডি করে ফেলেছে, তাহলে এই ক্ষেত্রে বাদীর প্রতিকার হলো রায়ের পূর্বে বিবাদীকে আটকের আবেদন। বুঝতে পেরেছেন? রায়ের পূর্বে আটকের আবেদন করলে তখন আদালত তারে প্রথমেই আটক করবে না, আদালত আগে বিবাদীর কারণ দর্শানোর সুযোগ দিবে। ওই যে একটু আগে পড়ছি না অডিও অল্টারাম পার্টে, তারে আগে কারণ দর্শানোর সুযোগ দিবে যে কেন তোমারে আটক করা হবে না। কারণ দর্শাতে ব্যর্থ হলে বলবে যে এত টাকা জামানত দাও, জামানত যদি না দিতে পারো তাহলে তোমাকে গ্রেফতার করা হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা বিধি টিধি পরে আগে বুঝে নিলাম যে রায়ের পূর্বে আটক করা হয় কোন ধরনের মামলায়? অর্থের মামলায়। কে আবেদন করবে? বাদী। যখন বিবাদী কি করেছে? পলায়ন করেছে বা পলায়নের কি উদ্যোগ নিয়েছে অথবা তার যে সম্পত্তি ছিল কি হস্তান্তর করে ফেলেছে, তখন বাদী আবেদন করলে আদালত বিবাদীর আটক করতে পারে। কিন্তু অর্থের মামলা ব্যতীত যদি দখলের মামলা হয়, যদি বাটোয়ারের মামলা হয়, যদি ঘোষণামূলক মামলা হয়, এই সকল মামলার ক্ষেত্রে কিন্তু রায়ের পূর্বে বিবাদীর আটক করা যাবে না। বুঝতে পারছেন? তাহলে এইটুকু আগে আমরা একটু পড়ি, আসেন। দেখেন, রায়ের পূর্বে ক্রোক বা রায়ের পূর্বে আটক। দেওয়ানি কার্যবিধি 1908-এর 38 আদেশে রায়ের পূর্বে ক্রোক এবং রায়ের পূর্বে আটক সম্পর্কে আলোচনা করা হয়েছে। অনেকে আপনারা ক্রোক রে উচ্চারণ করেন কোড়ক, কোড়ক, কোড়ক কেউ বলেন না, ক্রোক। রায়ের পূর্বে আটক, অ্যারেস্ট বিফোর জাজমেন্ট। দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908-এর আন্ডারলাইন করবেন 38 আদেশের 1 থেকে 4 বিধি পর্যন্ত রায়ের পূর্বে আটক সংক্রান্ত বিধানাবলী আলোচনা করেছে। 38 আদেশের কত থেকে কত? 1 থেকে 4 বিধি। শুধুমাত্র এই যে গোল দিবেন অর্থের মোকদ্দমায়, শুধুমাত্র কি মামলায়? অর্থের মামলায় রায়ের পূর্বে আটক বা গ্রেফতারের আবেদন করতে পারে। শুধুমাত্র কি মামলায় বলেন? অর্থের মামলায়। আদালত রায়ের পূর্বে বিবাদীকে গ্রেফতারের আদেশ দিতে পারে যদি বিবাদী অর্থের মোকদ্দমায় বাদীকে এই আন্ডারলাইন করেন বিলম্বিত করার উদ্দেশ্যে বা তার বিরুদ্ধে জারি হতে পারে এমন কোন ডিক্রি ব্যাহত বা বিলম্বিত করার জন্য, আন্ডারলাইন করবেন, বিবাদী আত্মগোপন করেছে। আত্মগোপন করেছে মানে কি? পলায়ন করেছে বা বিবাদী আদালতের সীমানা ত্যাগ করেছে, মানে সীমানা ত্যাগ করে অলরেডি চলে গেছে। বা বিবাদী আত্মগোপন বা বিবাদী আদালতের সীমানা ত্যাগ করার উদ্যোগ নিয়েছে। উদ্যোগ বানানটা এই জায়গা ভুল আছে, দয় জ ফেলা হবে। উদ্যোগ নিয়েছে। একের সাথে দুইয়ের পার্থক্য কি আশরাফুল বলেন তো? একের সাথে এই যে আমরা 1 2 পড়লাম, একের সাথে দুইয়ের পার্থক্য কি? মানে এইটা একটা হলো স্যার উদ্যোগ গ্রহণ করছে, মানে স্যার এখন সে যায় নাই, হ্যাঁ, আর একটা হচ্ছে অলরেডি চলে গেছে স্যার। ধন্যবাদ। একটা হলো অলরেডি চলে গেছে, আর একটা হলো মাত্র কেবল ব্যাগ ট্যাগ গোছাচ্ছে, যে কোনো সময় চলে যাবে। দৌড় দিবে। বোঝা গেল? 3 নাম্বার দেখেন, বিবাদী তার কোনো সম্পত্তি বা সম্পত্তির কোনো অংশ হস্তান্তর করেছে বা আদালতের এখতিয়ারে স্থানীয় সীমানা হতে অপসারণ করেছে। হস্তান্তর করেছে মানে হচ্ছে হস্তান্তরটা যে কোনো ধরনের হতে পারে। হস্তান্তরটা হতে পারে আপনার কি বলে বিক্রি হতে পারে, দান হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো যাই হোক, সে হস্তান্তর অলরেডি করে ফেলেছে। তাহলে এই ক্ষেত্রে বাদীকে আবেদন করতে হবে আদালতে কিসের জন্য? বিবাদীকে রায়ের পূর্বে আটকের জন্য। এই যে একটা উদাহরণ দেখেন, ক ক্ষয়ের বিরুদ্ধে 5 লক্ষ টাকা অর্থ আদায়ের মোকদ্দমা দায়ের করছে। ক মামলাটা করছে কার বিরুদ্ধে? ক্ষয়ের বিরুদ্ধে। খ ককে উক্ত টাকা না দেওয়ার উদ্দেশ্যে, তার মানে ক্ষয়ের একমাত্র 3 কাঠা জমি বিক্রয় করে দিয়েছে। তো টাকা পয়সা দিব না, আমি বিক্রি করে দিছি।
এক্ষেত্রে বাদী ক বিবাদী ক্ষয়ের বিরুদ্ধে আদালতের রায়ের পূর্বে বিবাদীকে আটক বা গ্রেফতারের আবেদন করতে পারে। বুঝছেন? আমরা একটু পরেই পড়বানি যে এখান থেকে সমস্যামূলক প্রশ্ন আসে যে অমুক আদালত একটা বিবাদী অর্থের মামলা করছে, বাদী অর্থের মামলা করছে, বিবাদী অমুক জায়গা পাশ করে মামলা হেরে যাওয়ার আশঙ্কায় তার জমি বিক্রি করার উদ্যোগ নিচ্ছে বা জমি বিক্রি করে দিচ্ছে। তো এই মুহূর্তে তার বাদীর প্রতিকার কি? কখনো ক্রোকের আবেদন, কখনো আটকের আবেদন। তো তার মধ্যে আমরা এটা বুঝে গেলাম যে আটকের আবেদন কয়টা ক্ষেত্রে করে? তিনটা ক্ষেত্রে। যদি বিবাদী তার পলায়ন করে, পলায়নের উদ্যোগ নাই বা সম্পত্তি হস্তান্তর করে ফেলেছে। দেখেন, উপরোক্ত ক্ষেত্রে এখন একটা বিষয় হলো যে রায়ের পূর্বে আটকের যে আবেদন, এই আবেদনটা বাদী করবে। বাদী এই দরখাস্তটা করে হলো 38 আদেশের 4 বিধিতে। কত বিধি? 38 আদেশের 4 বিধি। এখন 38 আদেশের 4 বিধিতে দরখাস্ত করলে আদালত প্রথমেই রায়ের পূর্বে তারে গ্রেফতার করে না। প্রথমে তারে কি করে দেখেন, এই যে দেখেন 38 আদেশের 1 বিধির অধীন বিবাদীকে কেন আটক করা হবে না সেই মর্মে কারণ দর্শানোর নোটিশ দিবেন। প্রথমে বিবাদীর নোটিশ দিবে 38 আদেশের 1 বিধিতে যে তোমারে কেন আটক করা হবে না। বুঝতে পারছেন? 38 আদেশের 2 বিধির অধীন আদালত বিবাদীকে জামানত প্রদানের নির্দেশ দিতে পারেন যদি 38 আদেশের 1 বিধির অধীন কারণ দর্শাতে ব্যর্থ হয় বা আদালতের সন্তুষ্টি অর্জন না করে। মানে সে কারণ দর্শাতে ব্যর্থ হয়েছে বা যে কারণ দর্শাইছে আদালত তাতে স্যাটিসফাই হয় নাই, তাহলে তারা কি দিতে বলে? জামানত। তাহলে 38 আদেশের 1 এ আছে কি? কারণ দর্শানো। 38 আদেশের 2 আছে কি? জামানত। 38 আদেশের 3 বিধির অধীন আদালত জামিনদারের অব্যাহতি দিয়ে নতুন বন্ড সম্পাদনের বা নতুন করে জামানত প্রদানের নির্দেশ দিতে পারেন। মানে একবার ধরেন সে জামানত দিছে 2 লাখ, এখন আদালত কখনো কখনো জামিনদার যে ছিল তার অব্যাহতি দিয়ে ওই বিবাদীরে বলছে যে তুমি আবার নতুন করে বন্ড সম্পাদন করো, 2 লাখের জায়গায় 3 লাখ এখন দিবা, বা নতুন জামিনদার ঠিক করো। এই নির্দেশটা দিতে পারে 38 আদেশের কততে? 3-এ। এখন দেখেন 38 আদেশের 4 বিধির অধীন আদালত বিবাদীকে রায়ের পূর্বে আটক করতে পারে যদি তিনি 38 আদেশের 2-এর 38 আদেশের 2 বা লেখেন বা ও আছে 38 আদেশের 2 বা 3 বিধির অধীন প্রদত্ত শর্তাবলী পালনে ব্যর্থ হয়। 38 আদেশের 2 বা 3 বিধির অধীন প্রদত্ত শর্তাবলী পালনে ব্যর্থ হয়, এই কথার অর্থ কি? তারে জামানত দিতে বলছে, জামানত দিতে পারে নাই, আটক করবে 38 আদেশের 4-এ। তারে নতুন করে বন্ড সম্পাদন করতে বলছে, করে নাই, 38 আটক করবে 38 আদেশের কততে? 4-এ। তাহলে আপনি যদি রায়ের পূর্বে আটকের দরখাস্ত দেন, প্রথমে কি গ্রেফতার করবে না, আগে তাকে 38 আদেশের 1-এর কারণ দর্শানোর নোটিশ দিবে। কারণ দর্শাতে ব্যর্থ হলে 38 আদেশের 2-এ জামানত দিতে বলবে। জামানত দিতে ব্যর্থ হলে আটক করবে 38 আদেশের 4-এ। ধরেন জামানত দিছে, তাহলে তার আটক করলো না, তাহলে সেক্ষেত্রে যদি কখনো ভবিষ্যতে আদালত বলে যে তুমি নতুন করে জামানত দিবা 38 আদেশের 3-এ, কিন্তু সে নতুন করে জামানত দেয় নাই, এটা ব্যর্থ হইলেও তারা আটক করবে কততে? 38 আদেশের 4-এ। কে বুঝেন নাই বলেন তো, একটু প্রশ্ন করেন, কে বুঝেন নাই প্লিজ। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, মিথুন মজুমদার বলেন। স্যার এই যে নতুন করে আবার স্যার জামানত দেওয়ার কথা বলতেছে, তাহলে আগের জামানতটা কি ওনাকে মানে কি মানে ওইটা কি হলো স্যার, বাজেয়াপ্ত হইলো বা আবার নতুন করে অ্যামাউন্ট না, বাড়ানোর বাজেয়াপ্ত জন্য না। কি দিল? আগের যেমন হচ্ছে ফেরত পাবে, তারে আপনার বলে আগে 2 লাখ ছিল, পরে বললো 3 লাখ দিতে হবে, মানে আগে 2 লাখের সাথে আর এক্সট্রা দেওয়া লাগবে কত? 1 লাখ। অথবা আপনার জামিনদার ছিল আগে আরিফ সাহেব, এখন আরিফ সাহেব চলে গেছে, যা হোক আপনার জামিনদার আরিফ সাহেব আর থাকবে না, তখন বললো যে আপনি নতুন করে জামিনদার ঠিক করেন। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, হোসেন মোল্লা বলেন। স্যার এই যে অর্থের মামলা, এটা কি চেকের মামলা কিনা? এই চেকের মামলা বোঝায় না? মানি সুট। মা- মানি সুট মানে হলো এই যে ব্যাংক থেকে আপনি যে টাকাগুলো নেন, এটা মানি সুট। ব্যাংক আপনার বিরুদ্ধে মানি সুট করে, বা আপনি একজনের কাছ থেকে ওই যে ধার নিছেন, কি বলে, এক জায়গা থেকে একজনের কাছ থেকে টাকা নিছেন, তখন সে আপনার বিরুদ্ধে টাকা আদায়ের জন্য কি মামলা করবে? মানি সুট। এটা তো বিশেষ করে এই মামলা হলো স্টাম্পের মামলা হয় আর কি, এই যে স্টাম্পের যে মামলা, টাকা টাকার মামলা। নিছে সেটার প্রমাণ স্বরূপ যে আমার কাছ থেকে এতটা, এটা ফৌজদারি মামলা না, এটা দেওয়ানি মামলা, যে আমার কাছ থেকে টাকা নিছে, আমি টাকা চাই। সিএর মামলা আর কি, আমি সিএর মামলা বুঝছি। চেক ডিজনের মামলা।
অর্থ ঋণ আদালতে যাই কি মামলা করেন আপনারা? ওই টাকাটা আদায় করে চাই আমরা করাবো। এটা অর্থ ঋণ আদালতে হবে কেন? মসজিদে সেটা তো আলাদা সেটা তো ফৌজদারি কার্যবিধি 386 ধারা অনুসারে ওই জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যাইয়ে আবেদন করবেন যে তার সম্পত্তি ক্রোক ট্রোক করে আমার টাকা আদায় করো, ওয়ারেন্ট ফর লেভি অফ ফাইন। ওটা অর্থ ঋণ আদালতের মামলা না, সলিমুল্লাহ। স্যার হ্যাঁ বলেন মাহমুদ সাহেব বলেন। স্যার ওই চেকের মামলা কি ভবিষ্যতে শুনি না আপনার কথা। এই থামেন, চেকের মামলাটা আমি উত্তর দিই, মামলাটা থামেন বলেন। স্যার আপনার কথা শোনা যায় না। স্যার হ্যালো হ্যাঁ আপনার ওখান থেকে নয়েজ আসে, বলেন। স্যার চেকের মামলাটা কি ভবিষ্যতে অর্থ ঋণ মামলা হয় স্যার? না, হয় না। অর্থ ঋণ আদালত আর্থিক প্রতিষ্ঠান স্যার থেকে ঋণ নিলে তারা অর্থ ঋণ আদালতে ওই ঋণ আদায়ের মামলা করে। আপনারা তো অর্থ ঋণ আদালত পড়ছেন, আইন পড়ছেন, অর্থ ঋণ আদালত আইন 2003। স্যার পেঁয়াজটা পাচ্ছে কত আমি একটু বলি স্যার। বলার এত কাজ নাই, এ জায়গা হলো স্বাভাবিক অর্থ আদায়ের মামলা শেষ। আপনারা অর্থ ঋণ আদালতে যাচ্ছেন কেন, এখানকার কথা। ব্যাংকের হতে পারে, আমার কাছ থেকে আপনি 5 লাখ টাকা ধার নিছেন, দিচ্ছেন না, আমি মামলা করলাম, অর্থ আদায়ের মামলা। কারণ আমরা হয়েছে কি, আমরা তো চারিদিকে ফৌজদারি দ্বারা মানে আবদ্ধ হয়ে গেছি। কিছু হইলেই মনে মনের মধ্যে আসে ফৌজদারি। ফৌজদারি না, এটা তো দেওয়ানি মামলার কথা বলতেছে। স্যার 5 লাখ টাকা ধার নিলাম, প্রত্যেকবার ফিস করবে। ফিস করবে না করি মামলা করবে। হ্যাঁ আপনি তো 5 লাখ টাকা যে আপনার কাছ থেকে যে ঋণ নিছে, আপনি যখন আরজি দাখিল করবেন আদালতে, আমার ডকুমেন্ট দেখাইতে হবে না যে ঋণ নিছিল 5 লাখ টাকা ঋণ নিছিল, এই যে আমার দলিল পত্র। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, হ্যাঁ এনজিওরা কি করে দেখেন, থামেন। হ্যাঁ অনলাইনে মাহমুদ সাহেব কি বললেন, বলেন মাহমুদ সাহেব, আপনার কথা শুনি নাই, বলেন। স্যার আমি বলতেছি স্যার চেকের মামলাটা যদি স্যার রায় হয়, চেকের মামলা রায়ের পর টাকা দিল না, আসামি কারাগারে থাকলো, এই মামলাটা কি স্যার ভবিষ্যতে অর্থ ঋণ মামলা করা যায় স্যার? আমার জানা মতে না। হ্যালো তাহলে স্যার ওই চেকের মামলার টাকাটা আমরা কিভাবে তুলবো স্যার? চেকের মামলার টাকাটা কিভাবে আদায় করবেন তাই? জি স্যার। চেকের মামলার টাকাটা আদায় করতে হবে ফৌজদারি কার্যবিধি 386 ধারার বিধান অনুসারে। যে আদালতে রায় দিছে সে আদালতকে আবেদন করবেন যে আমার জরিমানার টাকা আদায়, দণ্ডবিধি 70 ধারায় আছে 6 বছরের মধ্যে আদায় করতে হবে। তখন ওই আদালত আবার জেলা ম্যাজিস্ট্রেট বরাবর নির্দেশ দিবে যে আপনি ক্রোক করে, জেলা ম্যাজিস্ট্রেট ক্রোক করে আপনি এটা আদায় করে দেন। তখন জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ানি কার্যবিধির বিধান অনুসারে ওই আসামির সয় সম্পত্তি যদি থাকে ক্রোক করে আপনার এই টাকা পয়সা আদায় করে দিবেন। অর্থ ঋণ আদালত আপনাদের কে শিখাইলো আমি তো জানিও না। অর্থ ঋণ আদালত হলো যখন আপনার কাছ থেকে ঋণ নিছে তখন আপনি দেওয়ানি মামলা করবেন অর্থ ঋণ আদালতে, আর আপনি ফৌজদারি মামলা রায়ের সাথে লেটাবেটা করে ফেলাচ্ছেন অর্থ ঋণ আদালতের মামলা। বলেন এখন আশরাফুল কি বলতে চান, বলেন। স্যার আমার তো প্রশ্ন পাইয়ে গেছে, মানে বলতেছি কি যে চেকের মামলায় আমি রায় পাইছি যে আমার আসামির 1 বছর সাজা দিছে, আর আমার ওই যে 6 লাখ টাকা বলে 6 লাখ টাকা রায় দিছে। এখন আমি স্যার ওই 6 লাখ টাকা আদায়ের জন্য যে আমি ফিরে আবার স্যার আদায় ডিগ্রি জারি মামলা করতেছি স্যার। জারি ডিগ্রি জারি মামলা না, আমার রায় অর্থদণ্ড আদায়ের জন্য। আদায়ের জন্য হ্যাঁ মামলা, মামলা না, এটা আবেদন করবেন ওই ম্যাজিস্ট্রেটের কাছে, যে বা যে আদালত রায় দিছে তার কাছে। জি স্যার। তখন সে আবার নির্দেশ দিবে জেলা ম্যাজিস্ট্রেটকে, জেলা ম্যাজিস্ট্রেট আর উনি নিজে ওই আদালত স্বয়ং করে অস্থাবর সম্পত্তি প্রয়োগ করতে। এটা আপনাদের পড়াইছি ফৌজদারিতে 386 ওয়ারেন্ট ফর লেভি অফ ফাইন। জি স্যার। আর উনি যদি অস্থাবর সম্পত্তি না পায়, ঝামেলায় না যায়, উনি নির্দেশ দিবে জেলা ম্যাজিস্ট্রেটকে। তখন জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আপনার কাছে আবার নোটিশ আসবে যে আপনার বিরুদ্ধে এই অমুক নং মামলায় আপনাকে এত দণ্ড দেওয়া হয়েছে, এখন এই যে টাকাটা, এই টাকাটা আপনি এত তারিখের মধ্যে দিবেন। যদি না দেন
তাহলে আপনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। এত তারিখের মধ্যে যদি সে টাকা না দেয়, তখন জেলা ম্যাজিস্ট্রেট ওই যে জারি মামলায়, ডিক্রি জারি মামলায়, অর্থঋণ না, ডিক্রি জারি মামলায় যেভাবে নিলাম আয়োজন করে ওই টাকাটা আদায় করে তারে দিয়ে দিবে। এবং 386 ধারায় বলা আছে, 386 ধারায় এই যে বিচারিক আদালত অর্থদণ্ড আদায়ের জন্য ওই জেলা ম্যাজিস্ট্রেটে যে ওয়ারেন্টটা দিল, এই ওয়ারেন্টটা ডিক্রি হিসেবে গণ্য হবে। ভালোভাবে পড়াইছি, অনেকে আপনারা আমার সাথে প্রিলিতে ছিলেন না বা আপনাদের মনে নাই, তাই কিন্তু আপনারা কি একটা হোমিওপ্যাথির মধ্যে এলোপ্যাথি ঢুকাই দিছেন যে এই চেকের টাকা আদায়ের জন্য আবার অর্থঋণ আদালতের মামলা ঢুকাইছেন। কোন জায়গায় বিধান আছে বলেন তো? চেকের টাকা আদায়ের যে বিধানের জন্য অর্থঋণ আদালতের মামলা কোন আইনে আছে? জানা নেই স্যার। তো ওইখানে আবার শুনি যে 12% না কয় পার্সেন্ট বলে টাকা দিয়ে তারপরে মামলা করতে হয়। আচ্ছা দেখেন, এখন দেখেন অনেক আলোচনা হয়ে গেল হুদাই জীবনে। আচ্ছা দেখেন, রায়ের পূর্বে আটকের বিরুদ্ধে বিবাদীর প্রতিকার, মানে রায়ের পূর্বে আটক করে কারে ভাই? বিবাদীরে, স্বয়ং মানুষকে বিবাদীরে আটক করছে, তাহলে এই জায়গায় সংক্ষুব্ধ কে? বিবাদী। তাহলে বিবাদীর এই ক্ষেত্রে প্রতিকার কি? দেখেন, 38 আদেশের 2 ও 3 বিধির অধীন প্রদত্ত আদেশ হলো আপিলযোগ্য আদেশ, অর্থাৎ এক্ষেত্রে বিবাদী 43 আদেশের 1 বিধি অনুযায়ী উচ্চ আদালতে বিবিধ আপিল করতে পারে। এটার অর্থ কি? 38 আদেশের 2 এ তারে আদেশ দেয় কিসের? জামানতের। আর 38 আদেশের 3 আদেশ দেয় কি? নতুন জামানতের। তো এই 2 এবং 3 এর ভিতরে যদি সে এগ্রিপ্ট হয় যে আমি জামানতে দিব না, নতুন জামানতও দিব না, তাহলে তার প্রতিকার কি? আপিল। তারপরটা দেখেন, 38 আদেশের 4 বিধির অধীন আদালত বিবাদীকে রায়ের পূর্বে আটকের আদেশ দিলে, রায়ের পূর্বে আটকের আদেশ দিলে উক্ত ক্ষেত্রে বিবাদী দেওয়ানি কার্যবিধির 104 ধারা অনুযায়ী উচ্চ আদালতে বিবিধ আপিল করতে পারে। দেখছেন? তাহলে 38 আদেশের 2, 3 আপিলযোগ্য আদেশ, 38 আদেশের 4 ও কি? আপিলযোগ্য আদেশ। অর্থাৎ রায়ের পূর্বে যদি আটক করে তাহলে আপিল করবে 104 ধারায়, আর যদি তাকে জামানত দিতে বলে বা যদি তারা বলে যে নতুন করে জামানত দাও, তাহলে আপিল করবে 43 আদেশ। বুঝছেন? এরপরে দেখেন, এখানে বিশেষভাবে উল্লেখ্য যে 38 আদেশ অনুযায়ী আদালত বিবাদীকে অনধিক 500 টাকার জন্য 6 সপ্তাহ, সরি 50 টাকার জন্য 6 সপ্তাহ আর 50 টাকার অধিক টাকার জন্য 6 মাস পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে। এটার অর্থ হলো যদি 50 টাকার মামলা হয় তাহলে তার রায়ের পূর্বে আটক রাখতে পারবে কতদিন? 6 সপ্তাহ। আর যদি 50 টাকার বেশি হয় 6 মাস। 6 মাস। বুঝছেন? আচ্ছা, প্রায় শেষ পর্যায়ে আটকের 14 গোষ্ঠী শেষ, একটু বাকি আছে। সেটা হলো অপরদিকে বাদী কর্তৃক দায়েরকৃত 38 আদেশের 4 বিধির অধীন রায়ের পূর্বে আটকের আবেদন যদি নামঞ্জুর হয়, মানে বাদী আবেদন করছে যে ওনার বিবাদীর স্বভাব চরিত্র আরিফ সাহেবের মতো যে কোনো সময় চলে যেতে পারে, তখন আদালত আবার আরিফ সাহেবের শুনে টুনে বলছে যে না, আরিফ সাহেব বংশীয় পোলা, তার এরকম পলানোর কোনো ইতিহাস নাই, তোমার দরখাস্ত নামঞ্জুর করা হল। তখন বাদীর প্রতিকার হলো রিভিশন। তবে সংক্ষুব্ধ বাদী দেওয়ানি কার্যবিধির 115 ধারার অধীন উচ্চ আদালতে রিভিশন দায়ের করতে পারে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, 38 আদেশের 4 এর দরখাস্ত যদি মঞ্জুর হয় তাহলে সংক্ষুব্ধ বিবাদী, তার প্রতিকার হলো আপিল। আর 38 আদেশের 4 এর দরখাস্ত যদি না মঞ্জুর হয় তাহলে সংক্ষুব্ধ কে? বাদী। বাদীর প্রতিকার কি? রিভিশন। বুঝছেন? তো একটু বিরতি 5 মিনিটের, তারপর আবার শুরু করতেছি। খান চা খায় মাথা ঠান্ডা করে। আচ্ছা, এখন আপনারা যদি রায়ের পূর্বে আটক বুঝে থাকেন তাহলে রায়ের পূর্বে ক্রোক সহজ। রায়ের পূর্বে আটক করা যায় কোন ধরনের মামলায়? অর্থের মামলা। রায়ের পূর্বে ক্রোকের আবেদন করা যায় যে কোনো মামলা, যে কোনো দেওয়ানি মামলা, অর্থ হতে পারে, অন্য মামলাও হতে পারে। রায়ের পূর্বে আটকের ক্ষেত্রে বাদী কে দেখাতে হয় যে বিবাদী পলায়ন করেছে বা পলায়নের উদ্যোগ নিছে বা সম্পত্তি বিক্রি করে ফেলেছে। আর এই জায়গাটা দেখাবে
যে বিবাদী মাত্র সম্পত্তি বিক্রির উদ্যোগ নিছে। কি বলেন? মানে অর্থের মামলায় বাদী যদি দেখায় যে বিবাদী সম্পত্তি বিক্রি করে চলে গেছে, তাহলে আবেদন করবে রায়ের পূর্বে আটকের। আর বাদী যদি দেখাইতে পারে যে বিবাদী মাত্র কথাবার্তা বলতেছে, হস্তান্তরের উদ্যোগ নিছে, তাহলে এই মুহূর্তে প্রতিকার কি? রায়ের পূর্বে ক্রোক। বুঝেন কিনা? যদি বিক্রি করে ফেলে তাহলে রায়ের পূর্বে আটক। আর যদি বিক্রি করার মাত্র কি উদ্যোগ নিচ্ছে বা দান করার উদ্যোগ নিচ্ছে বা হস্তান্তরের উদ্যোগ নিচ্ছে, সেই ক্ষেত্রে হলো রায়ের পূর্বে ক্রোকের আবেদন। এই হলো পার্থক্য। বুঝছেন? তাহলে রায়ের পূর্বে আটক করা যায় শুধু কি মামলায়? অর্থের মামলায়। ক্রোক করা যায় সম্পত্তি কি মামলায়? যে কোনো দেওয়ানি মামলায়। আটকের ক্ষেত্রে হচ্ছে সম্পত্তি বিক্রি করে ফেলছে বা বিবাদী পালায় চলে গেছে বা পালানোর উদ্যোগ নিছে। আর ক্রোকের ক্ষেত্রে সম্পত্তি বিক্রি করে ফেলে না এখনো, মানে হস্তান্তর এখনো করে নাই, হস্তান্তর করার মাত্র কথাবার্তা হচ্ছে, সেই ক্ষেত্রে আবেদন করতে হবে রায়ের পূর্বে ক্রোকে। এই হলো কথা। আর আটকের ক্ষেত্রে একটা তামাদি মেয়াদ আছে। সরি, মানে তামাদি মেয়াদ তো না, মানে কতদিন আটক করবে? 50 টাকা হইলে 6 সপ্তাহ, 50 টাকার বেশি হলে 6 মাস। কিন্তু ক্রোকের ক্ষেত্রে কতদিন ক্রোক করবে এরকম কোনো বিধিবিধান নেই। সো আমরা চলে আসি, দেখেন রায়ের পূর্বে ক্রোক। রায়ের পূর্বে ক্রোক, অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 38 আদেশে 6 থেকে 12, অ্যাকচুয়ালি 5 থেকে 12 লেখেন, নট 6। কাটবেন কে? উপরে খালি ই দিয়ে দেন, 5 থেকে 12। দেওয়ানি কার্যবিধির 5 থেকে 12 বিধি পর্যন্ত রায়ের পূর্বে ক্রোক সম্পর্কে আলোচনা করা হয়েছে। একটি দেওয়ানি মোকদ্দমা চলাকালীন সময় বিবাদী পরাজিত হওয়ার আশঙ্কায় যদি তার কোনো সম্পত্তি আন্ডারলাইন করেন, বিক্রি বা হস্তান্তরের উদ্যোগ নাই, কি নিছে? বিক্রি বা হস্তান্তরের উদ্যোগ নাই, তবে বাদী উক্ত সম্পত্তি ক্রোকের জন্য বিচারিক আদালতে রায়ের পূর্বে ক্রোকের আবেদন করতে পারে। রায়ের পূর্বে ক্রোক আন্ডারলাইন করবেন অর্থের মোকদ্দমা ছাড়াও অন্যান্য মোকদ্দমার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তাহলে ক্রোকের যে বিষয়টা, শুধুমাত্র অর্থের মামলা হতে হবে এমন কোনো কথা নাই, অন্যান্য মামলায়ও হতে পারে। উদাহরণ দেখেন, ক্ষয়ের বিরুদ্ধে 5 লক্ষ টাকা অর্থ আদায়ের মোকদ্দমা দায়ের করছে। কে উক্ত টাকা না দেওয়ার উদ্দেশ্যে তার একমাত্র 3 কাঠা জমি বিক্রি করে দিচ্ছে, এক্ষেত্রে দিচ্ছে লেখছে, দেখছেন? মানে মাত্র কথাবার্তা হচ্ছে। এক্ষেত্রে বাদী বিবাদী ক্ষয়ের বিরুদ্ধে আদালতের রায়ের পূর্বে তার সম্পত্তি ক্রোকের আবেদন করতে পারে। বুঝতে পারছেন? এখন দেখেন যে সকল ক্ষেত্রে রায়ের পূর্বে ক্রোক করা যায়, এই যে দেখেন 38 আদেশের 5 বিধি ও আন্ডারলাইন করেন 6 এর 1 বিধির অধীন রায়ের পূর্বে ক্রোকের আদেশ দিতে পারেন। একটু শুনেন, বাদী দরখাস্ত করে রায়ের পূর্বে আটকের 38 আদেশের কততে 4, আর রায়ের পূর্বে ক্রোকের দরখাস্ত 38 আদেশের 5-এও করা যায়, 6 এর 1-এও করা যায়। মানে ক্রোকের আদেশ 2 জায়গায় দিতে পারে, 5-এও পারে, 6 এর 1-এও পারে। কিভাবে একটু দেখি। দেখেন, মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত রায়ের পূর্বে ক্রোকের আদেশ দিতে পারে যদি বিবাদী তার সম্পত্তির সমগ্র বা কোনো এক অংশ হস্তান্তরের উদ্যোগ নেয়। সমগ্র বা কোনো এক অংশ হস্তান্তরের কি নিছে? উদ্যোগ নিছে। তার সম্পত্তির সমগ্র বা কোনো অংশ আদালতের এখতিয়ারভুক্ত সীমানার বাইরে অপসারণের উদ্যোগ নেয়, একই কথা। উপযুক্ত ক্ষেত্রে আদালত কি পারে দেখেন, উপযুক্ত ক্ষেত্রে আদালত আটত্রিশ আদেশের 5 বিধির অধীন বিবাদীকে জামানত দেওয়ার নির্দেশ দিতে পারেন। মানে প্রথমে তারে বলবে যে তুমি জামানত দাও, বা কেন জামানত দিবে না সেই মর্মে কারণ দর্শানোর নির্দেশ দিতে পারেন। তাহলে জামানত দেওয়ার নির্দেশ দিতে পারেন, অথবা কি কেন জামানত দিবে না কারণ দর্শানোর নির্দেশ দিতে পারেন, অথবা সরাসরি সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারেন। তার মানে আপনি যদি রায়ের পূর্বে ক্রোকের আবেদনটা করেন 38 আদেশের 5 বিধিতে, তাহলে আদালত বিবাদীরে প্রথমে কি দিতে বলবে? জামানত, অথবা নির্দেশ দিবে যে কারণ দর্শানোর, অথবা সরাসরি কি ক্রোক। বুঝছেন? তাহলে 5 বিধিতে অ্যাকচুয়ালি ক্ষমতা আছে কয়টা? 3টা। জামানত দিতে বলতে পারে, বা কারণ দর্শাইতে বলতে পারে, বা সরাসরি ক্রোক করতে পারে। এরপরে দেখেন
38 আদেশের 6 বিধির অধীন আদালত বিবাদীর সম্পত্তি রায়ের পূর্বে ক্রোক করতে পারেন যদি বিবাদী 38 আদেশের 5 অধীন জামানত প্রদানে ব্যর্থ হয় বা কেন জামানত দিবে না সেই মর্মে কারণ দর্শাতে ব্যর্থ হয়। অর্থাৎ 38 আদেশের 5 তারে বলছিল জামানত দিতে, জামানত দেয় নাই, ক্রোক করবে 6। তারে বলছিল কারণ দর্শাইতে, কারণ দর্শাতে ব্যর্থ হয়েছে, ক্রোক করবে কততে? 6। আর কোন প্রকার জামানত ছাড়া, কারণ দর্শানো ছাড়া সরাসরিও ক্রোক করতে পারে 38 আদেশের কততে? 5। তাহলে 6 যে ক্রোকটা করে এটা সরাসরি না, আগে তারে কারণ দর্শাইতে বলছে, কারণ দর্শাইতে ব্যর্থ হলে ক্রোক করবে 6। তারে জামানত দিতে বলছে, জামানত দিতে ব্যর্থ হলে ক্রোক করবে 6। বাট যদি সরাসরি ক্রোক করে তাহলে কততে? 5 বিধিতে। এখন আপনি বিভিন্ন বইতে দেখবেন এই রায়ের পূর্বে ক্রোকের যে দরখাস্ত, আইন পাঠে যদি যান ওই জায়গায় আছে 38 আদেশের 6, কোথাও আছে 38 আদেশের 5। অ্যাকচুয়ালি সঠিক 38 আদেশের 5 ও সঠিক, 6 ও সঠিক। এখন কোনটা করবেন আপনার ব্যাপার। যদি আপনি সরাসরি ক্রোক চান, মানে দেয়া না দেওয়ার মালিক তো আদালত, বাট সরাসরি ক্রোক চান তাহলে আপনাকে দরখাস্ত করতে হবে 38 আদেশের 5। আর যদি আপনি 38 আদেশের 6 দরখাস্ত করেন তাহলে সরাসরি কিন্তু ক্রোক করবে না। না, আগে তারে দিবে কারণ দর্শানো নোটিশ 5, তারপরে যদি ব্যর্থ হয় তাহলে ক্রোক করবে কততে? 6। বুঝতে পেরেছেন? এখন দেখেন রায়ের পূর্বে ক্রোকের বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কি। রায়ের পূর্বে যদি ক্রোক করে তাহলে বিবাদীর কি প্রতিকার আছে? আসেন আসেন, প্রতিকার একই ভাই। ক্রোক করলে যে আটক করলে বিবাদীর প্রতিকার ছিল আপিল, আর আটক না করলে বাদীর প্রতিকার ছিল রিভিশন। সেম 38 আদেশের 6 বিধির অধীন রায়ের পূর্বে ক্রোক আদেশ হলো আপিলযোগ্য আদেশ, তাই এর বিরুদ্ধে 43 আদেশের 1 বিধির অধীন উচ্চ আদালতে আপিল বিবিধ আপিল করা যায়। কিন্তু রায়ের পূর্বে ক্রোক আবেদন প্রত্যাখ্যান হলো আপিল অযোগ্য আদেশ, তাই এর বিরুদ্ধে বাদী উচ্চ আদালতে রিভিশন করতে। দেখছেন, মানে যদি রায়ের পূর্বে সম্পত্তি ক্রোক করেই ফেলে তাহলে বিবাদীর প্রতিকার হচ্ছে আপিল, আর রায়ের পূর্বে সম্পত্তি যদি ক্রোক না করে তাহলে বাদীর প্রতিকার কি? রিভিশন। হ্যাঁ, তাহলে এখানে একটা জিনিস আমরা যদি তুলনা করি যে রায়ের পূর্বে আটক করা শুধুমাত্র অর্থের মামলায় আর ক্রোক করে যে কোনো মামলায়। রায়ের পূর্বে আটকের ক্ষেত্রে ওই বিবাদী সম্পত্তি হস্তান্তর করে ফেলেছে বা নিজে পলায়ন করেছে বা পলায়নের উদ্যোগ নিয়েছে, আর ক্রোকের ক্ষেত্রে সম্পত্তি মাত্র হস্তান্তরের উদ্যোগ নিচ্ছে নাকি। আটকের ক্ষেত্রে সর্বনিম্ন 50 টাকা পর্যন্ত 6 সপ্তাহ, 50 টাকার বেশি হলে 6 মাস। ক্রোকের ক্ষেত্রে এরকম কোনো বিধিবিধান নাই। আর আপিল ডিভিশনের যে বিধানটা দুইটার ক্ষেত্রেই একই। তো এখানে দেখেন আমরা যদি পার্থক্য পড়ি যে রায়ের পূর্বে আটক এবং গ্রেফতারের মধ্যে পার্থক্য, সংজ্ঞা আসলে নিজের ভাষায় দেওয়া যায়, এর মুখস্থর কিছু না। আপনি আপনার ভাষায় দিবেন যে বাদী অর্থের মামলা করলে বিবাদী যদি মামলায় পরাজিত হওয়ার আশঙ্কায় পলায় চলে যায় বা সম্পত্তি হস্তান্তরের করে ফেলেছে, তাহলে সেই ক্ষেত্রে বাদী যে আবেদন করে সেটা হলো রায়ের পূর্বে আটক। আর ক্রোকের সংজ্ঞা ওইভাবে দিয়ে দিবেন। ধারা বা আদেশ দেখেন, রায়ের পূর্বে আটক সম্পর্কে দেখেন 94 ক ধারা। ধারা কত? আন্ডারলাইন করেন 94 ক, এবং আদেশ 38-এর 1 থেকে 4। আদেশ 38-এর কত? 1 থেকে 4। অপরদিকে ক্রোক সম্পর্কে বলছে ধারা 94 খ, আর আদেশ 38-এর 6 থেকে 12। 5 থেকে 12 হবে, জি 5 থেকে 12, নট 6 থেকে 12, 5 থেকে 12। তারপরে যদি দেখেন আটক ক্রোক, রায়ের পূর্বে আটকের আদেশ দেওয়া হয় বিবাদীকে, কিন্তু রায়ের পূর্বে ক্রোকের আদেশ দেওয়া হয় বিবাদীর কি? সম্পত্তিকে। সম্পত্তি হস্তান্তর, রায়ের পূর্বে আটকের ক্ষেত্রে বিবাদী তার সম্পত্তি ইতিমধ্যে হস্তান্তর বা অপসারণ করে ফেলেছে, কিন্তু বিবাদী যদি সম্পত্তি হস্তান্তর বা অপসারণের উদ্যোগ নেয় সেক্ষেত্রে আদালত বিবাদীর সম্পত্তি কি রায়ের পূর্বে কি করতে পারে? ক্রোক করতে পারে। মামলার প্রকৃতি, শুধুমাত্র অর্থের মামলায় আদালত বিবাদীকে রায়ের পূর্বে আটক করতে পারেন, অন্যদিকে অর্থের মামলা সহ অন্যান্য মামলার ক্ষেত্রেও বিবাদী সম্পত্তি রায়ের পূর্বে কি করতে পারে? ক্রোক করতে পারে। আর আটক বা ক্রোকের সময়সীমা, আটকের সময়সীমা আছে, ক্রোকের কোনো সময়সীমা নাই। তারপর দেখেন ইংরেজি প্রতিশব্দ, এটারে ইংরেজিতে বলে অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, এটারে ইংরেজিতে বলে অ্যারেস্ট বিফোর জাজমেন্ট। বুঝছেন? আচ্ছা, এখন দেখেন
যে সকল সম্পত্তি ক্রয়যোগ্য নয়, পাইছেন? যে সকল সম্পত্তি রায়ের পূর্বে ক্রয়যোগ্য নয়। 38 দেশের 12 বিধি অনুসারে আদালত কৃষি পণ্য ক্রয়ের আদেশ দিতে পারে না যদি উক্ত কৃষি পণ্য কৃষকের দখলে থাকে। এটা প্রিলির জন্য ভিবিআই পরীক্ষায় প্রশ্ন আসে যে কৃষি পণ্য ক্রয়ের আদেশ দিতে পারে না যদি ওই কৃষি পণ্য কার দখলে থাকে? কৃষকের দখলে থাকে। তারপরে দেখেন, যে আদালত স্থাবর সম্পত্তি ক্রয়ের আদেশ দিতে পারে না। 38 আদেশের 3 বিধি অনুসারে ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত বা স্মল কজ আদালত রায়ের পূর্বে স্থাবর সম্পত্তি ক্রয়ের আদেশ দিতে পারে না। পাইছেন? ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত রায়ের পূর্বে স্থাবর সম্পত্তি ক্রয়ের আদেশ দিতে পারে না। তাহলে স্থাবর পারে না, অস্থাবর পারে না, দিতে হবে, ঠিক করে পারে আছে। তো না করে দেন। পারে না হবে। বুঝছেন? অস্থাবরের কথা বলে নাই, বলা আছে যে আমি মুরগির মাংস, আমি শুধু মুরগির মাংস খাই না। কোন কোন মাংস খান তা কিন্তু বলে নাই, বলছে কি আমি শুধু মুরগির মাংস খাই না। তার মানে কি অন্য মুরগি বাদে আর সব খাই। তাইলে জায়গা বলছে যে স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারে না, কিন্তু অস্থাবর যে ক্রয় করতে পারে তা তো ওই জায়গা বলা না। এটা আপনার কি ধরে নিতে হবে। আমরা এখানে একটা সমস্যামূলক প্রশ্ন আছে, এটা একটু পড়ি দেখেন। একবার পরীক্ষায় এসেছিল। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ করেন, রুপি বলেন। স্যার ওইখানে যে বলছেন অর্থ মামলায় রায়ের পূর্বে আটক করতে পারে আর অর্থ ছাড়া অর্থ সহ অন্যান্য মামলাতে রায়ের পূর্বে কোপ করতে পারে, স্যার যে পয়েন্ট একটু যদি ডিটেলসে বলতেন। মানে আপনি আটক আর ক্রোক বিষয়টা কি বুঝছেন? কখন আটক করে এটা কি বুঝছেন? স্যার হ্যাঁ, আটক করে হচ্ছে যখন আপনার মানে অর্থ মানে পাওনার মানে আপনার সম্পদটা বিক্রি করে দিছে, যেটা যেটা বিক্রি বিক্রি করে করে দিছে তার কোন পাওনাটা ধরনের পাবে। মামলায়? হ্যাঁ রুপি, আমার প্রশ্নের উত্তর দেন। বিক্রি করে দিছে কোন ধরনের মামলায়? অর্থের মামলায়। হ্যাঁ স্যার। আর অর্থের মামলা অর্থের সহ মামলায়, প্লাস হ্যাঁ। অন্যান্য যে কোনো মামলা, অর্থের মামলা সহ যে কোনো মামলায় বিক্রি এখনো করে নাই, বিক্রির মাত্র উদ্যোগ নিছে, সেই ক্ষেত্রে আবেদন করতে হবে রায়ের পূর্বে ক্রোকের। বুঝছেন? মানে অর্থ মামলা ছাড়া অন্যান্য স্যার অন্যান্য মামলাগুলো কি ধরনের? ক্ষতিপূরণের মামলা আমরা এই ধরনের? অন্যান্য মামলা বলতে দেওয়ানি যত মামলা আছে, দেওয়ানি তো শুধু অর্থের মামলা না, দখল পুনরুদ্ধার, অন্যান্য যে যে মামলা আছে, সত্ত্ব সহ খাস দখল পুনরুদ্ধার, বাটোয়ারা, যা যা আছে সবগুলা। এখন যদি বলেন স্যার অন্যান্য মামলার একটা উদাহরণ দেন, হ্যাঁ উদাহরণ দিচ্ছি। ধরেন বাদী দখল পুনরুদ্ধারের মামলা করছে বিবাদীর বিরুদ্ধে। বিবাদী মামলা চলমান থাকা অবস্থায় যে জমি নিয়ে মামলা, ওই জমি হস্তান্তরের উদ্যোগ নিচ্ছে, হস্তান্তরের উদ্যোগ নিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে বাদীর প্রতিকার কি? ওই সম্পত্তি ক্রোকের, কারণ এটা তো অর্থের মামলা না, আর মাত্র সম্পত্তি হস্তান্তরের উদ্যোগ নিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে বাদীর প্রতিকার হলো ইওর অনার, আমার মামলাই হলো এই জমি নিয়ে, এই জমি যদি সে হস্তান্তর করে ফেলে তাহলে আমি মামলায় জয়লাভ করে তো আমার কোনো লাভ নাই, তাহলে তার সম্পত্তি ক্রোক করা হোক। যদি আমি জয়লাভ করি তাহলে আমার সম্পত্তি আমি পাবো, আর যদি জয়লাভ না করি তাহলে ক্রোককৃত সম্পত্তি তার ফেরত দিয়ে আমার কোনো আপত্তি নাই। রুপি বুঝছেন কিনা? স্যার সেই ক্ষেত্রে যদি স্যার ওই ক্ষেত্রে যদি সম্পত্তিটা বিক্রি করে ফেলে তখন তখন কি আটক করবে? আচ্ছা ধন্যবাদ। শোনেন এই, হ্যাঁ বলেন বলেন, আর কেউ প্রশ্ন করবেন? একবারে উত্তর দিই, বলেন। স্যার আমার একটা প্রশ্ন আছে গতকালকের প্রশ্নের, স্যার করবো? গতকালকে প্রশ্নটা পরে করেন, আগে এই জায়গায় আসি, এটা আগে শেষ করি। ঠিক আছে স্যার। আচ্ছা, আপনারা যে প্রশ্ন করেন নাই, রুপিকে ধন্যবাদ, উনি এই প্রশ্ন করছে। উনি বলছে স্যার ওই দখল পুনরুদ্ধারের মামলা অর্থের মামলা না। এখন
বিবাদী হস্তান্তরের উদ্যোগ নেয় নাই, অলরেডি হস্তান্তর করে ফেলছে। অর্থের মামলা যদি হতো তাহলে তো আমি আটকের আবেদন করতাম, কিন্তু এটা অর্থের মামলা না, দখলের মামলা, এবং বিবাদী সম্পত্তি হস্তান্তর করে ফেলছে। এখন কি হবে? আপনি তো আটকের আবেদন করতে পারতেছেন না, কেন করতেছেন না? এটা অর্থের মামলা না, তাহলে এখন কি হবে? প্রশান্ত সাহেব, আপনি তো দেওয়ানি প্র্যাকটিস করেন, বলেন কি হবে? দাঁড়ায়েন না, বসেন বসেন, দারুণ লাগবে না, বসেন প্লিজ। প্রশ্ন কি বোঝা গেছে? অর্থের মামলা না, অন্য যে কোনো মামলা এবং সম্পত্তি হস্তান্তর করে ফেলছে। কারণ আমি যদি অর্থের মামলা হইতো তাহলে আটকের আবেদন করতাম, অর্থের মামলা তো না। এখন তাহলে কি করব? এখন এই জন্য শুনেন, এখন আমার যে প্রতিকার আছে সেটা এই দেওয়ানি কার্যবিধিতে নাই, সেটা আছে সম্পত্তি হস্তান্তর আইনের 52 ধারায়। সম্পত্তি হস্তান্তর আইনের 52 ধারায়, ওখানে সম্পত্তি হস্তান্তর আইনের 52 ধারায় আলোচনা করছে ডক্ট্রিন অফ লিজ পেন্ডেন্স। লিজ পেন্ডেন্স মানে মামলা চলমান থাকা অবস্থায় বিরোধীয় সম্পত্তি যদি হস্তান্তর করা হয়, বিক্রি করা হয়, দান করা হয়, যা করা হোক না কেন, তাহলে ওই হস্তান্তর বাতিল বলে গণ্য হবে। বুঝছেন? তাহলে অন্য কোনো মামলায় যদি সম্পত্তি হস্তান্তর করে ফেলে তাহলে আমাকে সম্পত্তি হস্তান্তর আইনের 52 ধারায় দরখাস্ত দিতে হবে যে মামলা চলাকালীন সময় সে এটা করে ফেলছে, তাই এই হস্তান্তর কি করা হোক, বাতিল করা হোক। কারণ ওই আইনে আছে যে মামলা চলাকালীন সময়ে নতুন কোনো অবস্থার সৃষ্টি করা যাবে না। পীযূষ, বুঝতে পারছেন? রুপি, বুঝছেন? স্যার বুঝতে পারছি। তো এজন্য বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় সামনে এমন সময় আসবে সম্পত্তি হস্তান্তর যোগ করছে, তারপরে কনস্টিটিউশনাল ল যোগ করছে, অনেক আইন যোগ করবে। তো তার আগে, যোগ করার আগে যাতে আপনারা ভেঙে যেতে পারেন সেই চেষ্টা করেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন আমরা আজকে আপনাদের এই পর্যন্তই। আগামী দিন আসেন, আমরা এই সমস্যাগুলো এটা ভালোভাবে দেখে আসেন। এই হোমওয়ার্ক হলো এই প্রশ্নটা ভালোভাবে দেখে আসেন, প্রবলেমেটিক প্লাস এর যে মুসাবিদা আছে এটা দেখেন, ওই দিন আলোচনা করব। তপন, কি প্রশ্ন আছে গত দিনের বলেন? স্যার আমার গতদিনের প্রশ্ন হলো যে একটি দেওয়ানি মোকদ্দমার বিভিন্ন স্তর, হুম। ওটা আমরা স্যার ওই যে আরজি দাখিল, সমন জারি এবং লিখিত জবাব যদি স্যার না দেয় বিবাদী, সেই ক্ষেত্রে তো মামলাটা একতরফা হবে স্যার। এই বিষয়টা কি আনার দরকার আছে? না। জি স্যার। তো ঠিক আছে, ভালো থাকেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।